সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে বাংলাদেশে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি এই মুহূর্তে পুরো পৃথিবীর টক অফ দ্য কান্ট্রি হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলা ভাষাভাষী যে যেখানে থাকুক না কেন সবাই এই পোস্টটি নিয়েই আলোচনা সমালোচনা করছে। পোস্টটির কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগেই পোস্টের যে সারমর্ম, সেই সারমর্মটি যদি পর্যালোচনা করি তাহলে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে বাংলাদেশে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে পুনর্বাসনটি তারা করতে চাচ্ছেন, এই পুনর্বাসনটি যদি সত্যি সত্যি তারা করতে চেয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো যে বাংলাদেশের এই মুহূর্তের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে, তিনি দয়া করে রিজাইন করে জনগণের কাতারে চলে যান। তা না হলে কিন্তু আপনার সামনে বিপদ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই আর পুনর্বাসিত হবে না, পুনর্বাসন করতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। এখানে কোনো নো কিন্তু ডট কিছুই নাই। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টটিকে কেন্দ্র করে আমি আরেকটু বলতে চাই যে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম মহানায়ক পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু আরেকটি পোস্ট দিয়েছেন। সেই জায়গায় তিনি একই কথা বলেছেন যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে এই রিফাইন্ড আওয়ামী লীগ। তাদের সভাপতি হিসেবে সাবের হোসেন চৌধুরীর নাম ডিক্লারেশন করা হয়েছে এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল তাজকে সামনে আনার পরিকল্পনা তারা করছেন। এই যে সাবের হোসেন চৌধুরীর সভাপতি হিসেবে তারা দেখছেন, দেখুন সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একদিন পরেই আবার সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এই বর্তমান ক্ষমতাসীন বা এই অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই জায়গা থেকে আমরা হয়তো অভ্যন্তরীণ অনেক কিছুই না জানলেও অনেক কিছু আশ করতে পারছিলাম, কিন্তু এখন সামনে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, আমরা এই সমন্বয়কদের যে আত্মত্যাগ, ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা ভুলে গিয়ে যদি আওয়ামী লীগকে এই মুহূর্তে আবার বাংলাদেশে তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন নামে, নতুন সংস্করণে, নতুন মোড়কে আবার বাংলাদেশে তাদেরকে আসতে দেওয়া হয়, তাহলে এই সমন্বয়কের অবস্থা কি হবে? 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের যেই হত্যাকাণ্ড ঘটেছিল, সেই সময় বাংলাদেশের যে সাহসী বীর সেনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় উদ্ধার করেছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশের সেই সময় বা পরবর্তী যে পলিটিশিয়ানরা ছিলেন তারা রক্ষা করতে পারেননি। শেখ হাসিনা এবং তার দল ক্ষমতায় এসে তাদেরকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাই বলবো, যে বিচারিক প্রক্রিয়ার নামে একটি হত্যাযজ্ঞ হয়েছে। তো সেই সময় যারা সাহসী ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণকে একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল, সেই সাহসী
বীর সৈনিকদেরকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ কি কিছু করতে পেরেছিলেন? কিছুই করতে পারেননি। যদি আজকে আবার এই আওয়ামী লীগ পুনর্বাসিত হয় বাংলাদেশে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে যদি আবার বাংলাদেশে তারা এসে রাজনীতি করার সুযোগ পায়, আগামী দিনে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস তাদেরকে যে আবার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে না, সেটার গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? কেউ পারবেন বলে আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে হয় না। এই যে হাসনাত আব্দুল্লাহ যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার থেকে একটু পড়তে চাই। তিনি বলছেন, আজকে একটি চাপের অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্টে দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই বললেই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সে জায়গায় তিনি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার পুরোটাই ভারত, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। আমি সহ আরও 2-3 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে 11ই মার্চ দুপুর 2:30টায়। 11ই মার্চ থেকে এই কয়েকদিন তারা হয়তো অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন, অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু শেষমেশ বাংলাদেশের জনগণের সামনে যে হাসনাত আব্দুল্লাহ এই তথ্যটি প্রকাশ করেছেন, সেই জন্য তাকে আবারও সেলুট, সালাম। তোমার এই সাহসিকতার জন্য জাতি তোমাকে মনে রাখবে। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদের বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছেন। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেওয়া শুরু হয়েছে। তারপরে তিনি বলেন, আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন তারা। আমাদের এই প্রস্তাব দেওয়া হয়, আমরা তাৎক্ষণিক এর বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। মানে ভাষাটা শুনি বোঝা যাচ্ছে যে এটা সেনাপ্রধান এবং ক্যান্টনমেন্ট থেকে সরাসরি এই কথাটি তাদেরকে বলেছেন। তারা সরাসরি বলেছেন যে ক্যান্টনমেন্টে তারা এই বৈঠকটি করেছেন। হাসনাত তার পোস্টে লেখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপলস নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়স থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ বা অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে না। এর উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরই নিতে হবে। পরে মিটিং সমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত লেখেন, জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওইসব চাপে নতি স্বীকার না করে আপনাদের কথা জনগণের উপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গ নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকে ক্যান্টনমেন্টের চাপকে
অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও ওই আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্তে আমরা বৃথা হতে দেব না। 5ই আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাক আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগের অবশ্যই নিষিদ্ধ হতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনও ক্যান্টনমেন্টে বসে আছেন কিভাবে জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যেই দলগুলো এই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রাজি হয়েছেন, এই দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হোক। কারণ এই দলগুলো হচ্ছে বাংলাদেশে ফেসিবাদের দোসর, তারাও দোসর। বাংলাদেশে তারা কি চায়? তারা শুধু নির্বাচন চায়, তারা শুধু ক্ষমতা চায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এই ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বসিয়ে রেখে বঙ্গভবনে সে আওয়ামী ফেসিবাদের দোসরকে রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে রেখে বাংলাদেশ কোনোভাবেই একটি সুষ্ঠু স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারবে না। আমি চাই যে কোনো মূল্যেই হোক না কেন, এই যারা দোসররা এই ছাত্রদেরকে হুমকি দিয়ে আবার আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস নিয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধে আবার জনগণ ফুঁসে উঠুক। তা না হলে বাংলাদেশের সামনে বিপদ অনিবার্য। তবে হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস তাদেরকে আরেকটু বলতে চাই যে আপনারা যেই দলগুলোর সাথে সেনাবাহিনীর বৈঠক হয়েছে, ভারতীয়দের সমঝোতা হয়েছে, সেই দলগুলোর নাম প্রকাশ্যে এনে দেন আপনারা। আমরা সেই দলগুলোকে তুলুদুলু করব এবং আগামীর যে নির্বাচন হবে বাংলাদেশে, সেই নির্বাচনে অবশ্যই সেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দিবে এবং তাদের দিক থেকে বাংলাদেশের সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাই হোক, হাসনাত আবদুল্লাহর প্রতি আল্লাহর রহমত থাকুক এবং জনগণ তার পাশে থাকবে, আমরাও তার পাশে আছি। এবং তার উপরে যদি যে কোনো প্রকারের প্রেসার, অত্যাচার, নির্যাতন, সেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে কথা বলবো, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এবং ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে অপসারণ দ্রুত গতিতে চাচ্ছি এবং এই আওয়ামী ফেসিবাদের দোসর বঙ্গভবনে যেটা এখনো বসে আছে রাষ্ট্রপতি চুপ্পুকেও দ্রুত গতিতে অপসারণ করে বাংলাদেশ একটি স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসুক। সেই কিসের ক্ষমা চাবেন? কার কাছে ক্ষমা চাবেন? 53 বছর পরে জামাত ইসলাম কিংবা এই দল বা ইসলামী মূল্যবোধের কারোর সাথেই বাংলাদেশের আর কোনো যুদ্ধ অপরাধী কিংবা সেই মানবতা বিরোধী অপরাধের কোনো সংগঠিত হওয়ার কোনো নজির, তালিকা, কোনো লিঙ্ক আপ কিছুই নাই। তাদের সাথে আপনি এই প্রশ্ন করে জাতিকে বিভ্রান্ত করার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা স্কোপ দিয়ে দেওয়া, যে আওয়ামী লীগ 24 সালে চোখের সামনে গুলি করেছে, এটাকে আপনার জায়েজ করে দেয়া। নো, এই সকল অপতৎপরতা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কথা বলতে হবে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের সকল অপরাধ, যেটাকে মানবতা বিরোধী অপরাধ বলে, তার 1 নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগের সংখ্যায় রাজাকার বেশি, যেই আওয়ামী লীগের সংখ্যায় আলবদর বেশি, যেই আওয়ামী লীগের সংখ্যায় আলশামস বেশি, যেই আওয়ামী লীগ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বাড়ি দখল করেছে, হিন্দুদের বাড়িগুলো দখল করেছে, অত্যাচার করেছে এবং স্বাধীনতার সময় দেশ থেকে পালিয়েছিল, কেউ ছিল জেলে, কেউ ভারতে বসে চা কফির টেবিলে মত্ত ছিল। আজকের তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কে ক্ষমা চাবে কি চাবে না, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির আজকের এমার্জেন্সি সংবাদ সম্মেলন মাত্র শেষ হলো। আমি সেই সংবাদ সম্মেলনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনের বিষয়বস্তুগুলোর দিকে আমার
নজর ছিল এ কারণেই যে বাংলাদেশে আজকের সেই সকাল থেকেই আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে তিনি যে পোস্ট করেছেন, এই পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনীতিতে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত ছিল। সে কারণেই আজকের তাদের এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই আমি দেখেছি। কিন্তু সংবাদ সম্মেলনটি অত্যন্ত ছোট্ট আকারে ছিল। তাদের মূল মেসেজটা ছিল যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ কোনো অবস্থায় ফেরত আসতে পারবে না, সেটা দেশি কিংবা বিদেশি কোনো এজেন্সি কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো ধরনের ক্যান্টনমেন্ট কিংবা ভিতর বাহির কারো কাছ থেকে নয়। এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করবে শুধুমাত্র রাজনীতিবিদরাই, রাজনীতির আগামী দিন নির্ধারণ করবে, সেখানে কোনো কারো প্রেসক্রিপশনে চলবে না, এই বিষয়টি স্পষ্ট আমি হয়েছি। কিন্তু এখানে বক্তব্যের মধ্যে সাংবাদিকদের প্রশ্নের মধ্যে কিছু বিষয় আমি লক্ষ্য করেছি যে তারা ইচ্ছা করেই এখানে কিছু তালগোল পাকাতেও এসেছেন। যেমন তাদের একটি প্রাসঙ্গিক ছাড়াই প্রশ্ন ছিল যে জামাত ইসলামকে বাংলাদেশে তারা ৭১-এর জন্য ক্ষমা চায়নি, আওয়ামী লীগ এখন ক্ষমা চাবে, বিষয়টি কেমনভাবে দেখছেন? আমি প্রথমেই উল্লেখ করতে চাই ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং যে কারণে মানুষগুলো উদ্বুদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নির্যাতিত দল জামাত ইসলাম। কোনো সন্দেহ নাই, এই দলের ১১ জন মানুষকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ৬ থেকে ৭ জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখনও একজনকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য অপেক্ষা করছে, যেটা অত্যন্ত দুঃখজনক যে এই সরকার এখনও তার মুক্তির ব্যবস্থা করেনি। এটিএম আজহারুল ইসলাম এখনও জেলের মধ্যে আছে। অন্যদিকে এই দলেরই বিভিন্ন অনুসারীরা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পর্যন্ত এই আওয়ামী লীগ তখন হত্যা করেছে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে, এবং তার এই হত্যাকাণ্ডটির মধ্য দিয়ে বাংলাদেশের একজন কোরআনের পাখিকে আমাদের বিদায় দিতে হয়েছে, যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। সামষ্টিক সব বিষয় বিবেচনা করে এবং শেখ হাসিনা গত ১৬ বছর জামাত শিবিরকে যেভাবে ট্যাগ দিয়েছে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের মানুষগুলোকে যেভাবে জুলুম করেছে, তারপরে যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে যেভাবে মানুষদেরকে রাজাকার বানানোর চেষ্টা করেছে, এর প্রতিবাদ হিসাবেই ৫ তারিখ কিন্তু সংগঠিত হয়েছে। আমি আশা করেছিলাম এনসিপির নেতারা জোর গলায় আরেকটু শক্ত ভাষায় এই কথাটা উপস্থাপন করবেন, যদিও তারা এই কথাটা শক্তভাবে উপস্থাপন করুক কিংবা না করুক, তারা বিতর্কের মধ্যে যায়নি, সেজন্য ধন্যবাদ জানাই। কিন্তু এই ইস্যুগুলো যে আসবে আপনাদের সামনে প্রত্যেকটি সমাবেশে সভা সমাবেশ সব জায়গায়, এটা তো আপনাদের জানতে হবে। কারণ এই বাংলাদেশে আপনারা এই ডানপন্থী মানুষদের সাথে সুসম্পর্ক রাখেন, এটা কেউ চাবে না। আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য শেখ হাসিনা যেভাবে গত ১৬ বছর ট্যাগিংয়ের রাজনীতি করেছে, একই উপায় আপনাদের সাথে করানো হবে। তারই অংশ হিসেবে সাংবাদিক এই প্রশ্ন আপনাদেরকে করেছে যে জামাত বিষয়ে আপনাদের মন্তব্য কি? জামাত বিষয়ের মন্তব্য কি? জামাতের বিষয় মন্তব্য তো ক্লিয়ার যে ২৪-এর আন্দোলনের সংগ্রামের শেখ হাসিনা একজন ব্যক্তিকে রাজাকার বলার কারণে সমগ্র মানুষ সেখানে আপনার কি বলে বেগম রোকেয়া হল থেকে শুরু করে সব জায়গা থেকে বের হয়ে মিছিল করে, মিটিং করে তারপরে রাজপথে নেমে গিয়েছে এই শুধু শেখ হাসিনার শব্দচয়নের জন্য। তো শেখ হাসিনা যেই শব্দচয়ন দিয়ে রাজাকার বানায়, আলবদর বানায়, যুদ্ধাপরাধী বানায়, ওই শব্দচয়ন তো আমাদের ইতিহাসের আলবদর আল শামস না, ওই শব্দচয়ন তো আমাদের ইতিহাসের সত্যিকার কোনো সঠিক তথ্য না। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের সকল অপরাধ, যেটাকে মানবতা বিরোধী অপরাধ বলে, তার ১ নাম্বার দল হচ্ছে আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগের সংখ্যায় রাজাকার বেশি, যেই আওয়ামী লীগের সংখ্যায় আলবদর বেশি, যেই আওয়ামী লীগের সংখ্যায় আল শামস বেশি, যেই আওয়ামী লীগ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বাড়ি দখল করেছে, হিন্দুদের বাড়িগুলো দখল করেছে, অত্যাচার করেছে এবং স্বাধীনতার সময় দেশ থেকে পালিয়েছিল, কেউ ছিল জেলে, কেউ ভারতে বসে
চা কফির টেবিলে মত্ত ছিল। আজকের তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কে ক্ষমা চাবে কি চাবে না, কিসের ক্ষমা চাবেন, কার কাছে ক্ষমা চাবেন? 53 বছর পরে জামাত ইসলাম কিংবা এই দল বা ইসলামী মূল্যবোধের কারোর সাথেই বাংলাদেশের আর কোনো যুদ্ধ অপরাধী কিংবা সেই মানবতা বিরোধী অপরাধের কোনো সংগঠিত হওয়ার কোনো নজির, তালিকা, কোনো লিঙ্ক আপ কিছুই নাই। তাদের সাথে আপনি এই প্রশ্ন করে জাতিকে বিভ্রান্ত করার অর্থই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা স্কোপ দিয়ে দেওয়া, যে আওয়ামী লীগ 24 সালে চোখের সামনে গুলি করেছে, এটাকে আপনার জায়েজ করে দেয়া। নো, এই সকল অপতৎপরতা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কথা বলতে হবে, জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে। যদি আজকের এই জাতির সবচাইতে জুলুম নির্যাতনের শিকার যেই মানুষগুলো ছিল, সেই মানুষের কারণে 5ই আগস্ট সংগঠিত হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে পুরে মেরেছে, শেষ করতে চেয়েছে, চিকিৎসা দেয় নাই, এটা হচ্ছে নির্যাতন। তারেক রহমান সাহেবের উপরে মামলার পর মামলা, এটা হচ্ছে নির্যাতন। সব দল মতের মানুষদেরকে অত্যাচার করেছে, এটা নির্যাতন। মামুনুল সাহেবকে জেলের মধ্যে 43টা মামলার আসামি, তার জামিন দেয় নাই, তাকে কি বলে একটা সুষ্ঠুভাবে তার তদন্ত পর্যন্ত করতে দেয় নাই, তার উকিলদেরকে পর্যন্ত কাজ করতে দেয় নাই, এটা হচ্ছে নির্যাতন। চরমনার পীরের উপরে আক্রমণ করেছে, দাঁত ফেটে দিয়েছে, ঠোঁট ফেটে দিয়েছে, এটা হচ্ছে নির্যাতন। এখন যারা নতুন করে আবার সেই 71কে সামনে এনে বিতর্ক সৃষ্টির পায়তারা করবেন এবং সেটা সম্পর্কে রাজনৈতিক যারা রাজনীতিবিদ আছেন আপনারাও সঠিক উত্তর থেকে ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে যাবেন, তাহলে আপনাদের রাজনীতি সারশূন্যতে পরিণত হবে। এই বাংলাদেশের রাজনীতির এস্টাবলিশমেন্টের জন্য সবার আগে আপনাকে সিদ্ধান্ত হবে 2013 সালের শাহবাগীরা যা করেছে সেটা কি হালাল ছিল না হারাম ছিল। 2013 সালে শাহবাগীরা যা করেছে সব অন্যায় ছিল। 2013 সালে শাহবাগীরা যেভাবে যে প্রক্রিয়ায় এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অন করেছে, অফ করেছে, খোলা রেখেছে, বন্ধ রেখেছে, সব অন্যায় ছিল। বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে কাদের মোল্লা থেকে শুরু করে সাইদি সাহেব শুরু করে সব মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, সব ভুল ছিল। এখন সেই ভুল পথের বাংলাদেশ থেকে মানুষ উত্তরণের জন্য 24-এর গণ অভ্যুত্থান করেছে। 24-এর গণ অভ্যুত্থান কেউ সিগারেট খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, রাস্তার পাশে চিতায়ে থাকার জন্য কিংবা আপনার হেলোমেলো ভাবে চলাফেরার জন্য করে নাই। 24-এর গণ অভ্যুত্থান কেউ করে নাই যে বাংলাদেশের নর্তকীদের আনাগোনা বাড়ানোর জন্য। 24-এর গণ অভ্যুত্থান কেউ করে নাই যে আমার মুক্ত স্বাধীনতা, এর মানে এই যে ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করতে হবে, সেজন্য 24-এর গণ অভ্যুত্থান করে নাই। 71-এও আপনারা বিকৃত ইতিহাস তৈরি করেছেন। ইসলাম প্রিয় মানুষরা যুদ্ধে জয়ী হয়েছে, সংযুক্ত থেকেছে, তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিতাড়িত করার চেষ্টা হয়েছে। 24-এও এসে আবার আজকের একটি অপকৌশল অপতৎপরতা শুরু হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান ছিল ক্লিয়ার, মিছিল করেছে, মিটিং করেছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আবার রাষ্ট্র কাঠামো থেকে দূরে রাখার জন্য 71-কে সামনে আসার পায়তারা শুরু করেছেন। না, 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, প্রত্যেকটি নাগরিক শহীদ হওয়ার জন্য জীবন দিয়েছে, না হয় গাজী হওয়ার জন্য জীবন দিয়েছে। ইসলামিক থটের উপর ভিত্তি করে তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তারা কোনো দুনিয়াবি এমপি, মন্ত্রী কিংবা কোনো বিশেষ কিছু পাওয়ার জন্য হয় নাই। আজকে আমাদেরকে সেটা জাতির কাছে জানাতে হবে। এত কিছুর জন্য এই বাংলাদেশের যে রক্ত ঝরেছে, এই রক্ত ঝরা ইতিহাসকে আপনাদের লালন করতে হবে। আর যদি বিকৃতভাবে এখনো সাংবাদিকরা এই ধরনের উপস্থাপন করেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশের এই সাংবাদিকতার জগতের লোকগুলো এখনো হাসিনার দালালরা বসে বসে তারপরে এই কাজ করছে। এ সকল প্রশ্ন তোলা বন্ধ করুন। আর আপনারাও যারা প্রশ্নের উত্তর দিবেন, তারাও প্রশ্নটার উত্তর কায়দা মতো, জায়গা মতো দিয়ে দেন। আমার সাথে কার ঐক্য হবে, হবে না, আমি কার সাথে বসবো না, সে সিদ্ধান্ত আমার। এই বাংলাদেশের 53 বছর পরে, স্বাধীনতা যুদ্ধের পরে, আর এই 53 বছর পরে এখন আর বিভাজনের রাজনীতি নাই। এখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, গণ অধিকার, এনসিপি, সব জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ কিংবা দেশপ্রেমিক জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী মানুষ, এরা মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কোনো ষড়যন্ত্রের বীজ বপন করার সুযোগ নেই, দেয়া হবে না। প্রিয় দেশবাসী, আজকে সে কারণেই আমি বলছি, আজকের এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। দেশকে অশান্ত করার একটি প্রক্রিয়া চলছে,
আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দেশের থিমকে রক্ষা করেই দেশের মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে। তো কালকেই খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়ে গেল ইন্ডিয়ার মধ্যে। সেই বৈঠকে আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনা ক্লোজ ডোর মিটিং করেছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান র চিফ রবি সিনহা এবং ইন্ডিয়ান নিরাপত্তা প্রধান অজিত দোভাল, আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনার কন্যা পুতুলও সেখানে ছিলেন। কিন্তু যে ক্লোজ ডোর মিটিং, যেটা পার্সোনাল মিটিং হয়েছে তুলসী গাওয়ার্ড এবং শেখ হাসিনার মধ্যে, সেখানে কিন্তু পুতুল ছিলেন না। এখন এই মিটিং এর ফলে শেখ হাসিনার রিস্টোর হওয়া কি আদৌ সম্ভব, বা তুলসী গাওয়ার্ড কি ডিসিশন নিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসার আগ পর্যন্ত ফাইনাল ডিসিশন এখনো হয়নি। কিন্তু এটা মোটামুটি অনেক সোর্স থেকে জানা যায় যে তুলসী গাওয়ার্ড শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফেরানোর জন্য যতটুকু কূটনীতিক কাজ করা দরকার তিনি করে যাবেন সেটা আশ্বাস দিয়েছেন। এবং শেখ হাসিনার সাথে হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। শেখ হাসিনা থেকে কিছু কথা তিনি হয়তো শুনেছেন, তিনিও কিছু কথা বলেছেন। এগুলো তো মিডিয়াতে ভাইরাল হয়নি, জাস্ট যে মেইন থিমটা আছে সেটা মোটামুটি সকলেই এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তুলসী গাওয়ার্ড যে কথাগুলো এনডিটিভি নিউজের মধ্যে বলেছেন, সকল কিছু শেখ হাসিনার মুখের ভাষায় বলেছেন, জাস্ট ওই জায়গাতে শেখ হাসিনা ছিল না। শেখ হাসিনা যেটা বলতে চায় মিডিয়ার সামনে সকল কিছুই কিন্তু তুলসী গাওয়ার্ড বলে দিয়েছেন শেখ হাসিনার সুরে। এই সেম সুরেই কথা বলবেন দেখবেন জেডি ভান্স, যিনি ইন্ডিয়া সফরে আসতেছে তুলসী গাওয়ার্ড যাওয়ার পরপরই, এবং যিনি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার পররাষ্ট্র ভিত্তিক দায়িত্বে আছে পল কাপুর, তিনিও কিন্তু বাংলাদেশের ব্যাপার নিয়ে উদ্বিগ্ন আছে এবং তিনিও ইন্ডিয়াতে আসবেন, তিনিও মোদির সাথে কথা বলবেন। এই সেম পদে কিন্তু ডোনাল্ড লু ছিল, যিনি ডিপ স্টেট তৈরিতে মাহের ছিল এবং প্রত্যেকটা জায়গার সরকার উল্টিয়ে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে পটু ছিল। আর সেই জায়গায় আছে পল কাপুর। আপনি চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্টের পরে সেকেন্ড ইন কমান্ড, থার্ড কমান্ড, ফোর্থ কমান্ড সকলেই কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, আর বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত বা হিন্দু। আমেরিকান নিরাপত্তা প্রধান হচ্ছে একজন হিন্দু, আবার ইসকনের প্রভাবশালী সদস্য। মধ্য এশিয়া ভিত্তিক পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন পল কাপুর, তিনিও একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনিও একজন ইন্ডিয়ান। তারপরে আরো অনেকেই আছে, এফবিআর এখন যে চিফ আছে ক্যাশ পাটেল, তিনিও কিন্তু একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং ইন্ডিয়ান। তাই ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যতই লোক আছে প্রায় হিন্দু আর ইন্ডিয়ান বংশোদ্ভূত। তাই বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ আছে, কারণ তারা এখন মোদির সুরে কথা বলবে, তারা এখন শেখ হাসিনার সুরে কথা বলবে। শেখ হাসিনা যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে রিস্টোর হচ্ছে তার প্রক্রিয়া অনেক আগে থেকেই চলমান, কালকে থেকে আরো সেটা গ্রো আপ হয়েছে এই নিরাপত্তা প্রধান তুলসী গাওয়ার্ডের সাথে বৈঠকের ফলে। এই বৈঠকটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদের বাংলাদেশের ইউনিট সরকারের পক্ষের লোক যারা, তারা বুঝতেছে না। তারা এখন পাগলের মতো বিভিন্ন ধরনের নিউজ ছড়াচ্ছে, এগুলা ভুয়া, এগুলা এই, এগুলা সেই। এবং আমেরিকার যে সিনেটর আছে তাকে ডক্টর ইউনূস সরকার বলেছে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়িতে যেসব আক্রমণ হয়েছে এই সকল বিষয় হচ্ছে রাজনৈতিক কারণে আক্রমণ হয়েছে, ধর্মীয় কোনো
কোলাহল না, ধর্মীয় কোনো সমস্যা না। এগুলা প্রচার করে কোনো লাভ নাই। আমেরিকার এফবিএ, সিআইএ এবং ইন্ডিয়ান র বাংলাদেশে ভালো মতে অ্যাক্টিভ আছে এবং তারা সকল তথ্যই কিন্তু মিনিটে মিনিটে তাদের দেশে পৌঁছিয়ে দিচ্ছে। আপনার কথা দিয়ে তারা বসে থাকবে না। আপনাকে যে এইরকম ডিপ স্টেটের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল আমেরিকা, সেভাবে আপনাকে ডিপ স্টেটের মাধ্যমে কিক দিয়ে বাংলাদেশ থেকে বাহির করবে। শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া চলে আসার জন্য পথ খোলা ছিল, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? আমেরিকার পথ আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে, ইন্ডিয়া তো বন্ধই আছে। আপনি কি মনে করেছেন চীনে চলে যাবেন? চীন হচ্ছে সুবিধাবাদী একটা দেশ। চীন ব্যবসা ছাড়া কিছু বুঝে না। যখন আপনার গতি টলমল হয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে একদম শেষ পর্যায়ে, চীন আপনাকে আর ধরা দিবে না। বুঝতে পেরেছেন? তাই তুলসী গ্যাওয়ার্ড কি মাপের খেলোয়াড় সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমেরিকার ইতিহাসে একজন মহিলা নিরাপত্তা প্রধান হওয়া খুবই বিরল। কারণ আমেরিকাতে এইরকম গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বে আমেরিকার জনগণ মহিলাদেরকে দেখতে চায় না। সেই কারণেই তো আমেরিকার মধ্যে মহিলারা প্রেসিডেন্ট হতে পারে না। এটাই আমেরিকার বাস্তবতা। কিন্তু তুলসী গ্যাওয়ার্ডের মধ্যে কি পরিমাণ যোগ্যতা আছে, কি পরিমাণ প্রজ্ঞা আছে, সেটা আমেরিকার নীতি নির্ধারক বুঝেই কিন্তু তুলসী গ্যাওয়ার্ডকে চিফ বানিয়েছে নিরাপত্তার আমেরিকার। তাই তুলসী গ্যাওয়ার্ডের খেলা বুঝতে হলে ডক্টর ইউনূসের অনেক দেরি। আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রিস্টোর করার জন্য প্রক্রিয়া চলমান। যতটুকু সম্ভব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ততটুকু করবে আমেরিকা, তুলসী গ্যাওয়ার্ড, নরেন্দ্র মোদী। কারণ তাদের ফায়দার জন্য। আজ যদি ফার্স্ট অপশন ফেল হয়, সেকেন্ড অপশন হিসেবে শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানো হবে। আগের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে শেখ হাসিনার নেতৃত্বে। ডক্টর ইউনূস সরকার যে আর বেশি দিন থাকছে না, এটা কিন্তু মোটামুটি শিওর হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের চেয়ার নড়বড় হয়ে গিয়েছে। জাস্ট ভিজিবল হওয়ার জন্য কিছু সময় বাকি। আপনারা এতদিন যখন ধৈর্য ধরেছেন, আরো কিছু সময় ধৈর্য ধরতে হবে। কারণ টাইম বলে কয়ে বলা যায় না কখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কখন ডক্টর ইউনূস পালিয়ে যাবে বা ডক্টর ইউনূসের পতন হবে। হয়তো কালকে, হয়তো 1 মাস, হয়তো 2 মাস। ধৈর্য ধরতে হবে। রাজনীতিতে ধৈর্য না ধরলে হবে না। কারণ ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা সরকারের পতন হয়েছে। যতই প্রেসার দিয়ে, যত কূটনীতিক খেলা খেলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানো হোক না কেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করে সকল কিছু গুছিয়ে প্ল্যানিং করে করতে হবে। সেটা কিন্তু আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে। আমি 2 মাস আগেও বলেছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে আস্তে আস্তে ব্যাপারগুলো নিয়ে খুবই স্ট্রংলি মাথা ঘামাবে। অলরেডি শুরু করেছে। আমেরিকার থেকে বড় বড় প্রেসিডেন্টের পরের পদে সকলে কিন্তু ইন্ডিয়াতে আসতেছে এবং ডোনাল্ড ট্রাম্পও এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য আমেরিকাতে আসবে। এটা আমি অনেক আগেই বলেছি। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরও শেখ হাসিনার সাথে এই তুলসী গ্যাওয়ার্ড যে এরকম ক্লোজ ডোরে একটা সাক্ষাৎ করেছে, সেম সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্পও করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি একবার ফাইনাল ভাবে ডিসিশন দিয়ে দেয় শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে, উনি খ্যাপাটে স্বভাবের এবং তুলসী গ্যাওয়ার্ডও খ্যাপাটে স্বভাবের এবং ইলন মাস্কও খ্যাপাটে স্বভাবের, ওদের সম্মিলিত ডিসিশন যদি হয়ে যায় শেখ হাসিনাকে দেশে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকাবে, তাহলে এটা 100% লিখে রাখেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।